তোমরা একটু ওয়েট করো, আমি আসতেছি স্ক্রিন নিয়ে। কোথায় গেল? স্যার হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসে আমরা মিটিংস এই স্লাইডটা শেষ করেছিলাম স্যার। মিটিংস না, আচ্ছা আমি দেখে জি নিই স্যার। কোনটাতে ছিল। রিপোর্টস, আচ্ছা তাহলে মিটিংস কোথায় ছিল? রাইটিং প্রপোজালস, তারপরে রাইটিং প্রপোজালস এখানে কি দাঁড়াচ্ছে? রাইটিং প্রপোজালস কি করছিলাম আমরা? একই জিনিস দেখাচ্ছে কেন? আচ্ছা দেখে নিই, দাঁড়াও আমি কয়েকটা খুলে নেই দেখি। আমি নিজে ভুলে গেছি, আমি আজকে আমার আগে থেকে দেখে যাচ্ছি দেখতে। লেটস সি, দেখে নেই এখানে কি আছে। ও এটা মিটিংস, এটা করেছিলাম লাস্ট ক্লাসে, দ্যাটস কারেক্ট। সো লেটস ড্রপ দিস, এটা পাইছি আমি। লেটস ডু দিস 7। তাহলে আমাদের এটা আর বেশি বাকি নাই, আমার মনে হয় বাই নেক্সট ক্লাস আমি এটা শেষ করে ফেলতে পারবো। ওকে, তাহলে লেটস ডু দিস। এখানে চলে আসি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যালো, স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে গুড। সাউন্ডটা খুবই আস্তে আসতেছে, সাউন্ডটা আস্তে আসতেছে? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা দেখি এখন ভালো আসে? স্যার আরেকটু জোরে হতে হবে। জি স্যার এখন ঠিক আছে, ঠিক আছে। জি হ্যাঁ এখন ভালো নাকি না? জি স্যার ঠিক আছে। এখন ঠিক আছে। ঠিক আছে, ওকে। এখন সো প্রিপেয়ারিং এফেক্টিভ বিজনেস স্ট্র্যাটেজি, বেসিক্যালি তোমাদের কমিউনিকেশন ক্লাসের উদ্দেশ্য হচ্ছে ন্যাচারালি হাউ টু স্পিক ওয়েল, হাউ টু প্রেজেন্ট ওয়েল, হাউ টু রাইট ওয়েল। তার মধ্যে রাইটিং ওয়েল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট অ্যাকচুয়ালি স্পিকিং ওয়েল, প্রেজেন্টিং ওয়েল আর অল ভেরি ইম্পর্টেন্ট। কারণ ফার্স্ট তোমাকে রাইট করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। এই রাইটিং গুলো বিভিন্ন সেমিনারে, বিভিন্ন প্রফেশনাল মিটিং এ আমাদের, কারণ টিম ওয়ার্ক হয়, টিম ওয়ার্ক এগুলো যখন আমরা ইঞ্জিনিয়ারিং এর জিনিস করি বাইরে, আজকালকার যুগে আমাদের দেশে এখনো, আমাদের দেশে শুরু হয়েছে, আমি সেক্রেটারিয়েটে গেছি, বিভিন্ন অফিসে গেছি, এখন টেকনিক্যাল জিনিস সব প্রথমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়, প্রেজেন্টেশনের পরে ডিসকাশন হয়, বিভিন্ন টিম তাদের প্রেজেন্ট করে। ইভেন বাংলাদেশের মিনিস্ট্রি গুলোতে, সেক্রেটারিয়েট গুলোতে অত ভালোভাবে হয় না, কিন্তু কম বেশি সব জায়গায় এখন এই প্রসেস শুরু হয়ে গেছে। জুম তো হচ্ছেই, প্লাস প্রেজেন্টেশন হচ্ছে। সুতরাং যেহেতু জুমে কথা বলছে, জুমে মিটিং হচ্ছে, জুমে ডিসিশন হচ্ছে, মিনিস্ট্রিয়াল মিটিং হচ্ছে, so everything has to be presented, then they have to be discussed, explained, talked about, decisions taken. সুতরাং আমাদের দেশ মতো দেশগুলো কিন্তু আস্তে আস্তে ওই ধরনের দিকেই চলে যাচ্ছে। So this is very important. আমাদের ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের আমরা অনেকগুলো প্রজেক্ট বোর্ড থেকেও করছি, বড় বড় প্রজেক্টে আমরা জড়িত আছি, এগুলো আমাদের কন্টিনিউয়াসলি টেকনিক্যাল জিনিস, প্রেজেন্টেশন, ডিসকাশন, খুব পরিষ্কারভাবে ডিসকাশন করাটা খুব জরুরি। So this is important, সহজ কথা। মেইন কথা হচ্ছে যে এগুলো আমাদেরকে লেখাজোকা কিভাবে প্রেজেন্ট করতে হয়, কিভাবে জিনিসটাকে মেইন কথা, থিংস মাস্ট বি ভেরি ভেরি ক্লিয়ার। আমি যত ভালোই প্রেজেন্ট করি না কেন, জিনিসটা যদি সত্যিকার অর্থে আমার কাছে পরিষ্কার না হয়, তাহলে জিনিসটা আমি ভালো মতো প্রেজেন্ট করতে পারবো না। আবার পরিষ্কার হলেও অনেক সময় দেখা যায় আমার কাছে খুব পরিষ্কার, কিন্তু অন্যদের কাছে পরিষ্কার হচ্ছে না, কারণ আমি সুন্দর মতো প্রেজেন্ট করতে পারছি না, গুছায় লিখতে পারছি না, গুছায় দেখাতে পারছি না, পরিষ্কার ভাবে দেখাতে পারছি না। তো সুতরাং বোথ সাইডস আর ইম্পর্টেন্ট। ফার্স্ট ইম্পর্টেন্ট, আই মাস্ট আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি। অ্যাকচুয়ালি একটা লোক যখন একটা জিনিস পড়ে, আমি যখন একটা জিনিস পড়ি, টেকনিক্যাল জিনিস, একবার পড়ে আমি ভালো মতো বুঝি না, 2-3 বার পড়লে আস্তে আস্তে বুঝি। তারপর আমি বিভিন্ন সাপ্লিমেন্টারি মেটেরিয়াল ঘাটি, কারণ অনেক জিনিস একটা জিনিস পড়ে বোঝা যায় না। গুগল করি, অনেক ওয়ার্ডের মিনিং গুগল করি, ডেফিনিশনের মিনিং গুগল করি। একটা মিনিং দেখি যে আমার সাথে মিলছে না, বিভিন্ন জায়গায় মিনিং গুলো দেখি, বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ি। এইভাবে করতে করতে আমার কিন্তু, আমি অনেক নতুন নতুন
টেকনোলজি আমি এখন অনেকখানি আয়ত্ত করছি, জাস্ট লাইক দ্যাট। আমি করতে 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 আমি দেখছি যে আমি অন্যদের থেকে ভালো বুঝি, তারপরে এগুলো ডিসকাশন করি। ডিসকাশন করলে যেটা হয়, ইন দ্য প্রসেস অফ ডিসকাশন আমাকে যে হয়তো ভালো জানে না, বা তুমি অ্যাজ মাই স্টুডেন্ট তোমার সাথে ডিসকাশন করে আমার অনেক কিছু ক্লিয়ার হয়। তুমি হয়তো বলো স্যার এটা কেন হলো, ওটা কেন হলো, সেটা কেন হলো, তুমি হয়তো ভালো, আমি বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো না। তখন তোমার প্রশ্ন দিয়ে আমি দেখি যে আসলে আমি যদি গভীরভাবে চিন্তা করে দেখি তো আমিও ভালো মতো বুঝতে পারছি না। So this is the process when you in a classroom, in a different settings, in meetings, everybody has, আমি একটা ভালো বুঝেছি, তুমি আবার আরেকটা জিনিস একটু অন্য হয়ে বুঝছো। So when we discuss them together, so that is the benefit. If we can positively contribute to a meeting, to a process, a teamwork process, then things start to become gradually clearer and clearer, and we become more effective in getting things done. That is the value of organization. That is the value of teams. That is the value of getting things done together in a team. তাই জন্য ধরো বিদেশে গেলে সবসময় ওরা জানতে চায় রিকমেন্ডেশন, যে whether you're good at teamwork, whether you're good at communication, whether you can write, তুমি রাইট করছে, রাইটিং ক্যাপাসিটি যেটা, রিডিং কম্প্রিহেনশন, তারপরে রাইটিং, এসে রাইটিং যেটা আজকাল জিআরইতে টোফেলে দেয়, তার একটা মেইন কারণ হচ্ছে অঙ্ক তুমি যতই ভালো পারো, তুমি যদি ভালো মতো লিখতে না পারো, তার মানে তোমার চিন্তা ভাবনাগুলো গুছানো নাই। যতক্ষণ তুমি যতই তোমার চিন্তা ভাবনাকে ব্রিলিয়ান্ট মনে করো না কেন, যখন পর্যন্ত তুমি লিখতে যাবা তখন দেখবো তুমি গুছায় লিখতে পারছো না। তার মানে তোমার চিন্তা ভাবনাগুলো অর্গানাইজ না। তুমি যেটা মনে করেছো, বুঝছো, যত ভালোভাবে বুঝেছো, তোমার মাথায় তুমি অনেক ভালোভাবে বুঝে যেতে পারো জিনিস, কিন্তু বাস্তবে লিখতে গেলে যখন গুছায় লিখতে পারছো না, তার মানে তুমি জিনিসটা অত ভালো মতো আসলে বোঝো নাই। সো লেখা, রিডিং কম্প্রিহেনশন করা, আলোচনা করার মাধ্যমে আমাদের এই প্রত্যেকটা জিনিসে ক্ল্যারিটি ডেভেলপ করে। ভেরি ইম্পর্টেন্ট টুলস for academic, for technical, for any kind of intellectual or even development work. So এই জিনিসগুলোই আমরা আমাদের এই কোর্সে যেটা শিখছি। So now let's start with the how to prepare effective business messages in a professional environment. আমি মেসেজ, ইমেল পাঠাচ্ছি, তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি জিনিস। আমি নিজেই করতেছি, রেগুলার আমাদের হোয়াটসঅ্যাপ টিম আছে, তোমার ইমেইলের গ্রুপ মেইল আছে, যেখানে আমরা বিভিন্ন জিনিস পোস্ট করছি, অন্য লোক ক্লারিফিকেশন চাচ্ছে সেগুলো দিচ্ছি। বিদেশের টিম আছে, ওরা আমাদেরকে ডকুমেন্ট পাচ্ছে, আমরা ওদেরকে এক্সপ্রেশন চাচ্ছি, ওরা এক্সপ্রেশন দিচ্ছে, আমরা আবার সেটা পরে আমাদের কমেন্টস দিচ্ছি, রিভিউজ। দিস প্রসেস ইজ গোয়িং অন। কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ মেসেজেস হয়। সেই মেসেজগুলো, একজনের মেসেজ পড়ে, আমার মেসেজ পড়ে আমি যেটা বুঝছি সেটা পরিষ্কারভাবে অন্যকে বুঝাইতে পারলাম কিনা, তারপরে সেই যে উত্তর দিলে সেটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারলাম কিনা, ইট ডিপেন্ড করে আমি ঠিক মতো লিখতে পারছি কিনা। So that is what we are going to study today, preparing effective business message. আমি একটা জিনিস এখানে করি ক্লাউডে শেয়ার, যদিও আমি এগুলোতে আমার কাছে আসলে আছে সব ক্লাউডে, আমি দিব, আমি খুব এটাতে বিশ্বাস করি না, টুলি ফ্র্যাঙ্কলি। এই যে মানে আমি চাই যে তোমরা এগুলো মেইনলি খুব, যে এগুলো ক্লাউড দেখে এগুলো আবার শোনো, এগুলো Recording in অনেকে এখানে progress. নাই। হয়তো আমি হয়তো অন করে দিয়ে, তোমার মিউট করে দিয়ে, ভিডিও অফ করে দিয়ে অনেকে চলে গেছো, সেরকম হয়তো তাদেরই হয়তো এগুলো দরকার হয়, বাট আই ডোন্ট থিংক ইটস ভেরি নেসেসারি। আই উড অ্যাপ্রিশিয়েট তোমরা যদি এখানে থাকো। আর যদি নাও থাকো, don't waste too much time to listening to all these things, rather than read them through and talk with your, যারা ক্লাস করেছো ওদের সাথে কথা বলো। Because the idea is not to be really be present in class, but the idea is really to understand the things that you're talking about really understand it in a way that you internalize it and use it for your development. So anyway, organizational patterns and planning steps for composing a message. একটা মেসেজ আমি যখন লিখবো, প্রথমে আমার পাট করে তো লেখা যায় না, আসলে কয়েকটা জিনিস মাথার মধ্যে, এটা আমি স্পষ্ট করে বলি, বা এটা আমার মাথার মধ্যে ক্লিয়ার থাকা উচিত যে আমি কি, আমার মেইন উদ্দেশ্য কি এই কথাটা বলার। দ্যাট ইজ আইডেন্টি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা নিয়ে কিন্তু অনেক সময় নষ্ট, আমি তো খুবই জানি না, আমি যদি তোমাকে বলি যে উদ্দেশ্য কি, দেখবে এক একজন এক এক কথা বলছে। তো উদ্দেশ্যটা, আমি যখন মেসেজটা লিখবো আমি কাউকে দিচ্ছি, ওকে আমি কি বুঝাতে চাই আসলে, হোয়াট ইজ দ্য আইডিয়া, আমি ওকে বুঝাতে চাচ্ছি এটা কি, এটা একদম স্পষ্ট হওয়া দরকার। তারপরে অ্যানালাইজিং অডিয়েন্স, কাকে বলছি, সে তার শিক্ষাগত যোগ্যতা কত, তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কত, হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ড কি, তার বয়স কত, সে কতদিন কোন জায়গায় কাজ করছে, এটা আমার জানতে হবে। এটা বললে আমি যদি অযথা খুব ছোটখাটো জিনিস বোঝাতে যাই, যদি কেউ হাইলি এক্সপিরিয়েন্সড হয়, সে আমার উপরে বিরক্ত বোধ করবে। আবার যদি ধরো সে একদম নিউ হয় এই সাবজেক্টে, আমি যদি একটা উঁচু লেভেল থেকে শুরু করি, সে আসলে কিছুই বুঝবে না, হয়তো অনেক সময় আমাকে লজ্জায় বলবেও না। তো সুতরাং এগুলো আমার ক্লিয়ার করতে হবে, আমার ভালো মতো বুঝতে হবে আমার অডিয়েন্স কি। এবং যেহেতু একজন লোক থাকে না, অডিয়েন্সের মধ্যে কিন্তু বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের এখানে 200 জন ছেলে আছে বা 180 জন ছেলে আছে, সবাই কিন্তু একই লেভেলে জিনিস বোঝে না। আমি এখন যে সাবজেক্ট পড়াচ্ছি এটা হয়তো মোটামুটি সবাই বুঝে, কিন্তু অনেক সাবজেক্ট থাকবে যেটা সবাই একই লেভেলে বুঝবে না। তাহলে আমি কোন লেভেল থেকে শুরু করব? আমি একেবারে সবচেয়ে লোয়েস্ট লেভেল থেকে শুরু করলে বাকি রেস্ট অফ দ্য ক্লাস বোর্ড হয়ে যাবে।
আমি একটা হাইয়েস্ট লেভেল যে সবচেয়ে ভালো যাবে তার লেভেল থেকে শুরু করলে কোনো ক্লাসের পুরো কেউ কিছু বুঝবে না। So I have to start somewhere in the middle where I can address most of the students. I don't make the people who understand very quickly too bored. At the same time, আমি একেবারে সবচেয়ে লোয়ার ২-৩ জন যারা কিছুই বুঝতে না বা কিছুই পড়াশোনা করে আসে নাই, ওদেরকে বুঝিয়ে দিয়ে rest of the class will feel bored. So I have to start at a median level. I cannot make everybody happy. The rest of the class has to catch up. যাদের সমস্যা আছে তারা catch up করবে। যারা বেশি জানে তাদের একটু ধৈর্য ধরে আমার ক্লাস শুনতে হবে, এরকম। So I have to analyze my audience. Then I have to choose ideas. তাহলে আমি যে পারপাস যেটা বুঝাতে চাচ্ছি ওটাকে বুঝাইতে হইলে আমি কিভাবে জিনিসটাকে দাঁড়া করাবো, কোন কোন জিনিসগুলো প্রেজেন্ট করলে এবং কোন কোন জিনিসগুলো নিয়ে কথা বললে এই অডিয়েন্সটা পরিষ্কারভাবে আমার জিনিসগুলো বুঝতে পারবে। এটা আমার আইডিয়াগুলো মেইন টপিক গুলো কি কি আমি দাঁড়া করাবো সেটা আমার তৈরি করতে হবে। তারপরে কালেক্টিং ডেটা, কথা খালি আকাশে বাতাসে, যেমন আমি এখানে বলছি টপিকটা, আসলে আমি কিন্তু অনেকখানি আকাশে বাতাসেই কথা বলছি। I'm not presenting you data কারণ I'm just talking about concepts really. But engineering এ I must present data. মানে আমি যে কথা প্রথমে জিনিসটা কনসেপ্টটা দিতে হবে, পরিষ্কারভাবে বলতে হবে। কিছু কেউ বলতে চাচ্ছ, বলতে পারলে anybody has any questions in between you can say. আচ্ছা, তারপরে আমার আইডিয়াস গুলো চুজ করতে হবে। কোন কোন জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো, মেইন কোন কোন জিনিসগুলো নিয়ে কথা বললে আমি যে পারপাস যেটা তোমাকে বুঝাতে যাচ্ছি এটা বুঝাতে পারবো, সেই আইডিয়াগুলো আমার লিখতে হবে। তারপরে ডাটা কালেকশন করতে হবে টু সাপোর্ট দোজ আইডিয়াস। হ্যাঁ, আমার আইডিয়া রিয়েলি ঠিক অ্যাকচুয়ালি ফ্যাক্টস এন্ড ফিগার্স দিয়ে তোমাকে, তাহলে ইট উইল বিকাম টু আ প্রফেশনাল অডিয়েন্স। ফ্যাক্টস এন্ড ফিগার্স না করলে আমি যত ভালো কথাই বলি না কেন, টু আ ভেরি একটা যদি প্রফেশনাল অডিয়েন্স হয় তারা কিন্তু আমার জিনিসটা যতই সুন্দরভাবে বলা হোক, যতই পরিষ্কারভাবে বলা হোক, without facts and figures, scientific observations cannot be accepted. Scientific is not brilliant concepts, brilliant ideas. It has to be supported by facts, figures, and experimental or field data. তারপরে আমি এটা এগুলো সব দ্বারা হয়ে গেলে মোটামুটি এটা লিখিত হবে, একটা স্ক্র্যাচ হলেও দ্বারা হইতে হবে, একটা আউটলাইন দ্বারা হয়ে গেলে দেন আই স্টার্ট রাইটিং। আই অর্গানাইজ কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, লেখা শুরু করে দিই। এবং লেখার সময় তারপর এটা কিন্তু অনেকবার আমাকে চেক করতে হবে। একবার প্রথমবার লেখায় কোনো লেখাই সুন্দর হয় না, একেবারেই সুন্দর হয় না টু বি ফ্র্যাঙ্কলি। তো এই এখন আমরা নেক্সট টাতে যাই। তো এখন আইডেন্টিফাইং ইউর পারপাস। আচ্ছা, তাহলে এখানে আইডেন্টিফাইং ইউর পারপাস এটা একটু আগেই বলছি। সো বেসিক্যালি আমি যখন একটা জিনিস লিখি অনেক ধরনের পারপাস থাকে, এটা হচ্ছে জেনারেল পারপাস। আমি তোমাকে কিছু তথ্য দিলাম, জাস্ট ইনফরমেশন। আমি তোমাকে আমার একটা ভিউ পয়েন্ট আছে, যে সায়েন্টিফিক ভিউ পয়েন্ট থাকতে পারে, পলিটিক্যাল ভিউ পয়েন্ট থাকতে পারে, সোশ্যাল ভিউ পয়েন্ট থাকতে পারে। আমি চাচ্ছি যে আমারটা যে রাইট এটা তোমাকে আমি বুঝাতে চাচ্ছি। তো নেগোশিয়েট, আমি কোনো একটা চুক্তি, আমি আমরা কয়েকটা চুক্তির ব্যাপারে কাজ করতেছি, বড় বড় প্রজেক্টের চুক্তি, মানে আমরা চাচ্ছি বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হোক। তো আমি আমার চুক্তিতে এইভাবে পয়েন্ট দিতে যাচ্ছি। তো নেগোশিয়েট, কত টাকা দিব, কিভাবে, ও কি করবে না করবে, ওর কি দায়িত্ব থাকবে, আমার কি, ও দেখাতে চাইবে যে ওকে অনেক বেশি টাকা দিতে হবে, কাজ অনেক কষ্ট, এই সেই অনেক ঝামেলা। আমি হয়তো সেটা দেখা যাবে, আমি বলবো না দিস ইজ নট রাইট, আমি বাজারে হয়তো অনেক সস্তায় কাজ পাবো। তোমার কি কি দায়িত্ব থাকবে, কিভাবে তুমি যে আসলেই আমাকে ঠিক কাজগুলো দিলা, ঠিকভাবে দিলা, সেটা আমার বুঝতে হবে, সেগুলো নেগোশিয়েট করতে হয়। তো অনেক সময় আমার যে লিখবো, যে বিজনেস মেসেজ তৈরি করব, দ্যাটস আ নেগোশিয়েটিং প্রসেস। এটা নেগোশিয়েটিং এর মধ্যে অনেক ধরনের লেখার আদান প্রদান হয়। তো আমি কি সেটা করছি কিনা, কি উদ্দেশ্যে পুরো কাজটা করছি, এটা বুঝতে হবে। অনেক সময় আমার কাছে অনেকে অনেক কিছু চাইতে পারে, কিন্তু আমি তো মানুষকে জাস্ট উদার হস্তে দান করতে পারি না। কারণ when I am in a professional position, I have to give things based on the person's, ওটা আমার দরকার, তাকে এটা দেওয়া উচিত based on rules, regulations and my requirements. আমার চাচা, মামা, বন্ধু, ছাত্র, তাকে ভালোবাসি বলে আমি দেওয়ার কোনো সুযোগ নাই। যদি আমার ক্ষমতাও থাকে, অ্যাকচুয়ালি ক্ষমতার অপব্যবহার হয়ে যায়। সো আমাকে অনেক সময় অনেক মানুষের অনুরোধ, রিকোয়েস্টকে রিফিউজ করতে হয়। সেটা কিভাবে করব? কিন্তু একই সঙ্গে আমার আজকে যদি কাউকে, আমি একটা আমরা কিছুদিন আগে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছি, তাই না? আমরা তখন কি সাইনোভ্যাক ছিল, চাইনিজ ভ্যাকসিন, অন্য দেশের ভ্যাকসিন আমরা রিফিউজ করছি। তো রিফিউজ করার সময় আমার সবসময় মনে রাখতে হবে, একটা প্রফেশনাল নেগোসিয়েশনে ন্যাচারালি আমি তো সবার কাছ থেকে সবকিছু নিতে পারবো না। আমার একটা নির্দিষ্ট ডিমান্ড আছে। আমি একটা কোম্পানির কাছ থেকে নিলাম। আর একটা ভালো কোম্পানিকে আমি বললাম, না ওটা তোর কাছ থেকে নিচ্ছি, আপনার কাছ থেকে এবার নেব না। যখন আমি রিফিউজ করবো, তার সাথে আমার সম্পর্কটা ভালো রাখতে হবে। কারণ আমরা সবাই বাস্তবে জানি, যেমন আমরা ভ্যাকসিনে দেখতে পাচ্ছি যে এই দেশ থেকে ওরাই নিজেরাই প্রোডাকশনে ব্যর্থ হয়ে গেছে। বাস্তবে অনেক জায়গা থেকে হবে। দিস ইজ রিয়েল লাইফ।
আমাকে অনেক কোম্পানি বলবে আমি পারবো, সে হয়তো সত্যি সত্যি মনে করছে সে পারবে, কিন্তু পরে বাস্তবে গিয়ে সে পারে না। দেখা যায় অনেক ধরনের জিনিস সে কনসিডার করে নাই, ভাবে নাই, সে ভাবছে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, অনেক ধরনের অ্যাজাম্পশনের বেসিসে সে একটা প্রজেকশন করে। প্রজেকশন বা দেখা গেল যে অনেক সময় প্রজেকশন অনুসারে কাজ হয়, অনেক সময় হয় না। তো তাহলে আমি যাকে এখন রিফিউজ করলাম বেসড অন যে ঠিক আছে আমি অ্যাস্ট্রাজেনেকা ইনজেকশন নিবো, কিন্তু সাইনোভ্যাক, আমার রিফিউজ করার সময় আমার খুব সাবধানে রিফিউজ করতে হবে। সো আই মেইনটেইন মাই লাইন অফ কমিউনিকেশন ওপেন, কারণ আমার মনে আগে থেকেই প্ল্যানিং এর মধ্যে মাথার মধ্যে রাখতে হবে যে কোনো কারণে এই জায়গায় সমস্যা হইতে পারে। তাহলে জানি আমি এখন যাকে রিফিউজ করছি তার সাথেও যদি রিলেশনশিপ মেইনটেইন হয়, দেন আই ক্যান আস্ক সামথিং ফ্রম হিম অ্যাজ ওয়েল। So refusing a request, you have to do it very technically, keeping your relationship, professional relationship, personal relationship intact. This is very difficult. কারণ আমরা যখনই কারো কাছ থেকে রিফিউজড হই, uh, in anything, in personal things, in professional things, refusal is something which is very difficult to take. মানুষ ভাবে রিফিউজাল মানে বোধহয় আমাকেই সে পছন্দ করে না। বাস্তবে প্রফেশনাল লাইফ এটা এরকম না। আমি অনেক সময় রিফিউজ করি বিকজ প্রফেশনালি আমি তো একই জিনিস ৫ জনের কাছ থেকে নিতে পারি না। খুব আমি তোমাকে তুমি এমআইটি তে এপ্লাই করো, তোমাকে অ্যাডমিশন রিফিউজ করলো। আমি এমআইটি তে এপ্লাই করেও রিফিউজ করলে আমার খারাপ লাগবে। কিন্তু আসলে ও হয়তো আমাকে ভেরি গুড পাইছে। তো দুজন খুব কাছাকাছি, ওর একটাই সিট আছে। তো একজনকেই নিতে হবে। কাউকে না কাউকে রিফিউজ করতেই হবে। সো একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে সে রিফিউজ করে। কিন্তু যতই সে আমাকে জিনিসটা বোঝাক না কেন, রিফিউজাল অলওয়েজ আমাকে আমার মন খারাপ করবে। সুতরাং রিফিউজাল করতে হবে বাস্তবে, কিন্তু সেই সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। সো হাউ টু রিফিউজ আ রিকোয়েস্ট, এটাও দেখা। সো আমাদের অফকোর্স মেসেজ, যেটা একটু আগেই বললাম, আমি যখন মেসেজ দিব, কোনো জিনিস লেখা দিব, আমি কি বলতে যাচ্ছি এটা পরিষ্কার হতে হবে। ইট হ্যাজ টু বি ট্রান্সমিটেড ভেরি ক্লিয়ারলি, এবং মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। সাইমালটেনিয়াসলি ক্রিয়েটিভ, ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যানালাইজিং ইয়ার অডিয়েন্স, এটা আমি অলরেডি সামারিতে বলে দিচ্ছি। কি দেখতে হবে? তার ভিউজ, তার দৃষ্টিভঙ্গি কি, সে জীবন সম্বন্ধে কি মনে করে, তার মরালিটি মানে সেখানে তার এথিক্সটা কি, তার কোন সমাজে বাস করে। এক একটা আমেরিকান সমাজ, ইউরোপিয়ান সমাজ, তো চাইনিজরা, এভরিবডি ইজ এ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। কোনটাকে ভালো বা মন্দ ভাবার দরকার নাই, ইটস জাস্ট ডিফারেন্ট। আবার অনেক কিছুতে মিল থাকে। প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা এলাকা ভেদে মানুষদের কিছু বেসিক মিল সবসময়ই থাকবে। ফান্ডামেন্টালস পিপল আর নট ডিফারেন্ট, বাট কিছু তোমার সূক্ষ্ম জিনিসগুলোতে, ফাইন টিউনিং এ যেটা বলে, সেগুলোতে তফাৎ থাকে, এবং দিজ আর পিপল আর ভেরি সেন্সিটিভ। এই সূক্ষ্ম সিম্পল জিনিসেও মানুষ কিন্তু খুব সেন্সিটিভ থাকে। তো এই জিনিসটা বোঝা এবং জিনিসটা বুঝে এক্স্যাক্টলি তার সেন্সিটিভিটি গুলো কি আমার অডিয়েন্সের, সেটা বুঝে নিয়ে, কারণ আমি যদি তাকে তার সেন্সিটিভিটিতে আঘাত করি, তাহলে আমি হাজার ভালো যুক্তি প্রেজেন্ট করলেও মানুষ কিন্তু রেশনাল বিইংস না। মানুষের ফার্স্ট এন্ড ফরমোস্ট পিপল আর ইমোশনাল বিইংস। ইভেন সেই আমেরিকার প্রেসিডেন্ট বা ইউনাইটেড নেশনস এর জেনারেল সেক্রেটারির সাথে কথা বলি না কেন, at the end of the day all humans being try to be very rational, and they should be rational, but at the same time they have strong emotions which they hide, which they sometimes overcome. হ্যাঁ, rationality কে গুরুত্ব দেয়, কিন্তু সবাই তো তারপরেও একটা লিমিট থাকে প্রত্যেকটা মানুষের। এই জন্যে we have to be very sensitive to the মানে fine emotions of people, and be very careful not to hurt them. অ্যাটিটিউডস নিডস, তার কি প্রয়োজন, যে কালচার, যেটা একটু আগে বললাম। আচ্ছা, তাছাড়া কি আরো কিছু দেখতে হবে? প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, সে কি, সে কি লয়ার, সে কি টিচার, সে কি আর্মি অফিসার, সে কি একজন পলিটিশিয়ান। সো ইউ নো ইয়োর ব্যাকগ্রাউন্ড, তুমি যে জায়গায় কাজ করো, যে সব কাজ করো, যে চাকরি করো, যে জিনিসের মধ্যে রাত দিন থাকো, আর ইউ রিসার্চার, আর ইউ সায়েন্টিস্ট, are you an astronaut who is going to Mars maybe in the next 3 years? They will have completely different views. আমি একজন সাধারণ লোক, একজন পলিটিশিয়ান, লোক তো মাথা খারাপ, ও মার্সে গিয়ে তো আর জীবনে আসতে পারবে কিনা, why is he doing that? And the guy astronaut who is trying to go to Mars is completely thinking differently. So you have to understand that people have professional background, has a makes an enormous difference how people think. সুতরাং তার ব্যাকগ্রাউন্ডটা তোমার ভালো মতো বুঝতে হবে, এবং তার ব্যাকগ্রাউন্ডটা বুঝে তুমি যখন কিছু তাকে মেসেজ দিবা, তার ব্যাকগ্রাউন্ডটা মাথায় রেখে কিন্তু তাকে মেসেজটা দিতে হবে। যে এক একটা ব্যাকগ্রাউন্ডের লোক এক একভাবে মেসেজটাকে ইন্টারপ্রেট করে, এবং তোমার উদ্দেশ্য হচ্ছে তোমার মেসেজটা জানি তার উদ্দেশ্য সাধন করতে পারে, তুমি যে কাজটা তার কাছে এটা পেতে পারো। ওই ব্যাকগ্রাউন্ডটা মাথায় না রাখলে তুমি সেইভাবে মেসেজটা তৈরি করতে পারবে না। পজিশন ইন দ্য কোম্পানি, তুমি একটা বিগ বসের সাথে যদি কথা বলো এমন ভাবে যে তুমি তোমার ইনফিরিয়র সাথে কথা বলছো, তুমি তো তোমার কাজ পাবাই না, ইউ মাইট ইভেন লুজ ইউর জব। তো সুতরাং এগুলো খেয়াল। সেক্স, তুমি ছেলে না পুরুষ, পুরুষ মেয়েদের মধ্যে কিছু তফাৎ থাকে ইন দ্য ওয়ে পিপল অ্যাপ্রোচ থিংস। তুমি যদি পুরুষ মহিলা, দে আর ইকুয়াল, দে হ্যাভ ইকুয়াল রাইটস,
but nobody is better than anybody else, but they're different. They have some kind of, not in everything, but there are some areas where males and females have different attitudes or reaction to things. এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তুমি একটা ছেলেকে যেটা বললে সে যেভাবে নিবে, একটা মেয়ে সেভাবে নাও নিতে পারে। এই জিনিসটা যদি না বোঝো তাহলে কিন্তু তুমি ধরো ফর এক্সাম্পল ইউ আর তুমি একজন তুমি তুমি যে প্রোডাক্ট তৈরি করো সেই প্রোডাক্টটা মহিলাদের ড্রেস হতে পারে, মহিলাদের তাদের সে সাজগোজের উপকরণ হতে পারে, ক্রিম হইতে পারে, হোয়াটএভার। হ্যাঁ, এগুলো তুমি যদি তোমার কোম্পানি প্রডিউস জনসন এন্ড জনসন অনেক ধরনের এই জিনিস প্রডিউস করে ফর বোথ মেল এন্ড ফিমেল। তুমি মেলদেরকে যেভাবে জিনিসটা মার্কেটিং করবো, ফিমেলদেরকে সেভাবে মার্কেটিং করলে কিন্তু একইভাবে একটা কাজ হবে না। দেয়ার মাস্ট বি সাম ডিফারেন্স। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি। এজ, বয়স কত, একজন 60 years, 70 years, 60 years, 40, 30, 20, 25, all age groups have completely different attitudes towards things. এটা কিন্তু বুঝতে হবে। অ্যাজ আ প্রফেশনাল পার্সন তুমি যদি না বোঝো তাহলে কিন্তু তুমি তোমার মেসেজে এফেক্টিভ হবে না। এডুকেশনাল লেভেল, তোমার শিক্ষাগত যোগ্যতা কি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। হাউ ইউ টেক থিংস, আন্ডারস্ট্যান্ড থিংস, অ্যাকসেপ্ট থিংস, নলেজ, অ্যাটিটিউড, কালচারাল ভ্যালুস। কেউ কনজারভেটিভ হয়, কেউ লিবারাল হয়। কনজারভেটিভ লোককে খুব বেশি লিবারাল কথাবার্তা বললে সে পছন্দ করবে না, খুব লিবারাল লোককে খুব কনজারভেটিভ কথা বললে সেটাও সে পছন্দ করবে না। আমি এখানে কোনটা ভালো কোনটা মন্দ, দ্যাট ইজ নট দ্য আইডিয়া অফ এ প্রফেশনাল কমিউনিকেটর। ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমার না, বা ভালো লোককে মন্দ করা। ইউ আর নট সোশ্যাল, তুমি মানে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যে পরিবর্তন করছো, মানে প্রফেশনাল লাইফে কিন্তু মেইন কাজ তোমার সেটা না, এটা তোমার পরিষ্কার রাখবে। এটা আলাদা একটা কাজ, তুমি ব্যক্তিগতভাবে করতে পারো, কিন্তু প্রফেশনাল লাইফে তোমার কাজ তার অ্যাকচুয়াল কালচারাল ভ্যালুসটা কি, এবং তুমি যে কোম্পানি থেকে যে মেসেজটা তাকে দিতে চাচ্ছ সেই মেসেজটা সে যদি গ্রহণ করে তার জন্য তোমার কিভাবে দাঁড়া করাইতে হবে সেটা তোমার পরিষ্কারভাবে বুঝতে হবে। সেই জন্যই কালচারাল ভ্যালুস, অ্যাটিটিউড, সে কতটা জানে না জানে, বোঝে না বোঝে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। So when writing to a business organization or country, it is essential to know that তুমি যখন দেশে, তুমি যখন ইন্টারন্যাশনালি কাজ করছো, তুমি তোমার দেশে যেভাবে মানুষের সাথে কথা বলো, যেভাবে জিনিস করো, আমেরিকায় কিন্তু সেভাবে করলে দে মাইট বি ভেরি অফেন্ডেড। আবার আমি আমেরিকায় যেভাবে করি সেভাবে যদি আবার বাংলাদেশে করি, দে মাইট বি অফেন্ডেড। আমেরিকায় যেভাবে জাপানি লোকদের সাথে কথা বলে, দে উইল সিরিয়াসলি বি অফেন্ডেড। জাপানি লোকদের সাথে তুমি যেভাবে ডিল করো, যদি আমেরিকানদের সাথে করো, আমেরিকান বলে কি বলে, আমি তো কিছুই বুঝি না কথাবার্তা। You know, there are differences in terms of, so if you're an international, with international business এ কাজ করো, ওয়ার্ল্ড ওয়াইড যাদের যাদের, তাহলে তোমাকে কিন্তু অনেক বেশি এইসব জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, না হলে কিন্তু তুমি এফেক্টিভ হবা না। তো সুতরাং দ্যাটস দ্য আইডিয়া অ্যাজ আ প্রফেশনাল কমিউনিকেটর, চুজিং ইউর আইডিয়াস। এখন তুমি তো ডাটা কালেক্ট করছো, মেইন আইডিয়াস চুজ করছো, তখন এটাকে প্রথমে এটাকে লিখতে হয় একের পর এক, মাথায় যেভাবে আসতে থাকা আইডিয়া গুলো ভাবে লিখতে হয়। হ্যাঁ, তারপরে চিন্তা করতে হয় যে আমার যে অডিয়েন্স, তাদের যে এজ, সেক্স, তাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সব চিন্তা ভাবনা করে কোন আইডিয়া গুলো এখানে কারা কারা আছে, মেইনলি একটা মোটামুটি হবে। অফকোর্স দেয়ার ইজ ওয়াইড রেঞ্জ অফ পিপল, কিন্তু খালি একটা অডিয়েন্সে খালি পুরুষ মানুষই থাকে না, কেন থাকতে পারে কোন মহিলা। আমার অডিয়েন্স, আমি যদি এখন মহিলাদের প্রোডাক্টস মার্কেট করি, আমার মেইন অডিয়েন্স মহিলা। কিছু কিছু পুরুষ হয়তো গিফটস হিসেবে কিনতে পারে, তার মা, তার বোন, তার ফিয়ান্সে, তার ওয়াইফ, বিভিন্ন লোকের জন্য। কিন্তু আলটিমেটলি মাই ক্লায়েন্ট গ্রুপ ইজ ফিমেল। এজন্য মেনদের বেলাও হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম ইট উইল বি অ্যাক্রস। আমি যদি মহিলাদের কাপড় শাড়ি বিক্রি করি, ন্যাচারালি মাই টার্গেট পিপল আর উইমেন, বাট সামটাইমস মেন অলসো বাই শাড়ি অ্যাজ গিফটস টু আদার পিপল। সো আমাকে দেখতে মোস্ট অফ মাই টার্গেট গ্রুপ কোনটা, সেই টার্গেট গ্রুপকে আমি যদি আমার কথাগুলো বুঝাতে চাই, আমার আইডিয়াস যেগুলো লিস্ট করলাম, কোন আইডিয়াগুলো আসলে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে সেটাকে চুজ করা। তাহলে আইডিয়াস ইনক্লুড ইন দ্য মেসেজ ডিপেন্ড অন টাইপ অফ, এটা একটু আগেই বলছি, টাইপ অফ মেসেজ, ব্যাকগ্রাউন্ড অফ রিসিভার, লোকেশন অফ রিসিভার, ইত্যাদি ইত্যাদি। লোকেশন বলতে শহর, গ্রাম, বাংলাদেশ, আমেরিকা, ন্যাচারালি এটা একটা ছোট মফস্বল শহর, ঢাকার মতো একটা বড় শহর, কলকাতা, দিল্লি, বম্বে, things will become different naturally. So collect your data. তো এখন আমরা এটা আগেই করছি, আমাদের ডাটা কালেকশন করতে হবে, আমার যে কথাগুলো বলবো সেটাকে সাপোর্ট করতে হবে টু প্রফেশনাল অডিয়েন্স, টু সায়েন্টিফিক অডিয়েন্স, টু টেকনিক্যাল অডিয়েন্স। দুনিয়ার সবচেয়ে ভালো কনসেপ্ট হলো কাজ হবে না আনলেস ডাটা সাপোর্টস মাই কনসেপ্টস, মাই আইডিয়াস। তো এখন এই জন্য তোমার কি ফ্যাক্টস, ফিগার্স, এভিডেন্স এগুলো জোগাড় করতে হবে। তারপরে এগুলোকে ভেরিফাই করতে হবে। তুমি যদি ভুলভাল একটা জায়গা থেকে নিয়ে লিখে তুমি গুগল সার্চ করে
তুমি দিয়ে দিলা, তারপরে দেখা গেল গুগলে তুমি দেখবা জিডিপি অফ বাংলা, পার ক্যাপিটা জিডিপি, এক সাইডে দেখবা একরকম, আমি দেখবো হিউজলি ডিফারেন্ট। 2021 সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ কত ছিল, এক একটা সাইডে যাবে এক এক, কোন জায়গায় বলবে 4%, কোন জায়গায় বলবে 7%, কোন জায়গায় বলবে 9%, কোন জায়গায় 3%। সো দেন ইউ হ্যাভ টু নো যে এক্স্যাক্টলি তুমি কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এটা বলছো নাকি বাংলাদেশ গভর্নমেন্টের অনেক বেশি, এশিয়ান ডেভেলপমেন্ট অনেক কম, ওয়ার্ল্ড ব্যাংকের আরো কম। So it's different from different organizations. So you have to be very sure যে তুমি যার ডাটা দিচ্ছ, কার ডাটা দিচ্ছ, কিভাবে দিচ্ছ, এগুলো তোমার দেখতে হবে। নেমস অফ ইন্ডিভিজুয়াল, ডেটস, অ্যাড্রেস, স্ট্যাটিস্টিক্স সব দেখতে হবে। আচ্ছা, আর তুমি যদি কোনো কোম্পানিতে কোনো প্রেজেন্টেশন, অন্য কোম্পানিতে তোমার কোম্পানি বিক্রি করছো, এই জিনিস বিক্রি করছো, তোমার কোম্পানির পলিসি কি আছে, ওই কোম্পানির পলিসি কি আছে, প্রসিজিওরস কি আছে, হ্যাঁ, কি পদ্ধতিতে কিভাবে কাজ করতে হয় ওই কোম্পানিতে, তোমার কোম্পানিতেও সে যদি জিনিস সাপ্লাই দেয়, তোমার কোম্পানি জিনিস দিতে যাবে, তোমাদের প্রসিজিওর, ওদের প্রসিজিওর, এগুলো সম্বন্ধে তোমার কিন্তু পরিষ্কার ধারণা থাকতে হবে। এবং এগুলো যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে, সেটা তোমার আগেই পরিষ্কার, তোমাদের একটা 25% ডিপোজিট দিতে হবে প্রথমেই। এটা তুমি বললা না, হয়তো সে শুনলে এটা তোমার আফটার সার্ভিস, তোমার ইন্টারেস্ট যখন তার ডেভেলপ করে জানলা, তোমাকে কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করে দিতে হবে। হঠাৎ করে তুমি যদি বলো, তখন কিন্তু ইউ উইল লুজ আ লট অফ ইউর মানে কাস্টমার্স পার্মানেন্টলি। অর্গানাইজ দ্য মেসেজ, তারপর আইডিয়া গুলো লিখলা, যা আসলো মাথায় যে হবে, তারপর কিছু বাদ দিলা, তারপর কোনটা আগে দিবা, কোনটা প্রায়োরিটাইজিং ইট, জিনিসটাকে সুন্দর করে ইন্ট্রোডিউস করা, তারপর ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আগে বলা, ছোটখাটো জিনিস যদি আমরা সেগুলো বলা, কিন্তু আগে পরে এটাকে তো গোছাইতে হবে। অর্গানাইজেশন মেসেজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য আইডিয়াস দেমসেলস। কিভাবে জিনিসটাকে দাঁড়া করো, যদি জিনিসটা আস্তে আস্তে তার কাছে পরিষ্কার হয়ে ওঠে, প্রথমে তার ইন্টারেস্ট ডেভেলপ করে, তোমাকে শুনতে চায়, তারপর শোনে, প্রথমেই তুমি যদি এমন ভাবে বলো সে বোর্ড হয়ে যায়, পরবর্তীতে সে কিছুই শুনবে না। আস্তে আস্তে তার ইন্টারেস্ট ডেভেলপ করা, তার মানে মেন্টালিটি, অ্যাটিটিউড চিন্তা করে তুমি এমন তৈরি করতে পারো, ইউ ক্যান ক্যাপচার হিম, সে তোমার কথা শুনছে, তাহলে কিন্তু ইট হ্যাজ আ লট অফ ইম্প্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট। সো অর্গানাইজেশন অফ মেসেজ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য আইডিয়াস দেমসেলস। তারপরে ফার্স্ট স্টেপে অর্গানাইজ, তুমি আইডিয়া গুলো লিখলা, সেই লেখাগুলোকে দাঁড়া করাইলা, কিছু কেটে দিলা, তারপরে এটাকে কয়েকবার তুমি এটা আগে এটা পরে চিন্তা করলা, করে তারপরে তুমি এখানে লাস্ট হবে ডিসঅর্গানাইজ হলে জিনিসটা কেয়ারলেস হবে, আনইম্পর্টেন্ট, কনফিউজিং হবে, কেউ তোমার কথা শুনবে না। তারপর এটাকে অর্গানাইজ করবা। অর্গানাইজ করার মধ্যে দুইটা অ্যাপ্রোচ আছে, একটা ডাইরেক্ট আর ডিডাকটিভ। ডাইরেক্ট মানে তুমি ডাইরেক্ট সরাসরি কথাটা, তোমার যে কথাটা বলার, এটা ইমিডিয়েটলি তুলবা, সাথে সাথে প্রথমেই তুলবা। আর ইনডাইরেক্ট মানে তুমি প্রথমে কথাটা তুলবা না, প্রথমে তুমি একটা ইন্ট্রোডাকশন দিবা, সূচনা করবা, বিভিন্ন অন্য জিনিস বলবা, মানে জিনিসটাকে তার মনটাকে তুমি ইজি করে নিবা। কারণ তুমি এমন একটা কথা বলতে যাচ্ছ, তুমি বুঝতে পারছো যে এই লোকটা বা এই গ্রুপ অফ অডিয়েন্সটা, এটাকে প্রথমে যদি বলি সে আমার কথা মতো কাজ করো, আমার কথাতে কাজ হবে না, তাকে তুমি প্রথমে কি করতে হবে, টু প্রিপেয়ার আ হিউম্যান সাইকোলজি জিনিসটা হচ্ছে, তাকে এমন সব জিনিস বলতে হবে, তুমি আগেই বসে বলবে, ও আচ্ছা এটা কি হবে, হ্যাঁ 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 এটা আমি পছন্দ করি, তারাটা বললো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কয়েকবার বলে বলে তুমি তাকে একটা পজিটিভ ফ্রেমে নিয়ে আসবা। পজিটিভ ফ্রেমে নিয়ে আসলে তারপরে তোমার কঠিন কথাটাও আস্তে আস্তে সুন্দর করে বললে, এটা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে, ওয়ান্স হিউম্যান বিইংস আর ব্রট ইনটু আ পজিটিভ ফ্রেমওয়ার্ক, তখন একটু কঠিন কথাও সে গ্রহণ করে নেয়। আর তুমি যদি খুব ভালো কথাও তাকে বলো, প্রথমেই তুমি তাকে নেগেটিভ ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলো, তাহলে সে ভালো কথাও, সেই কথা সবসময় সে নিজেই বলে, সেটাও সে তখন অপোজ করে বসে থাকবে। সুতরাং, এবং এটা তোমরা বাস্তবে তর্ক বিতর্ক করতে গিয়ে নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা, দেখবে যে এই ঘটনা ঘটে, যেটা তোমার বাবা মাই তোমাকে বলছে, তুমি আবার নিজে যখন বলতে, বাবা কি আমি আগে কখনো বলি নাই, কি বলিস সব, হয়তো বলে দিল তোমাকে। সো বিকজ তুমি তাকে কোনো কারণে প্রথমে একটা এমন একটা কথা বলছো, সে নেগেটিভ ফ্রেমওয়ার্কে চলে গেছে, আর তুমি যাই বলবা সে এটা অপোজ করবে। এখন এটা কোনো অস্বাভাবিক, তখন বলে আরে তুমি তো এরকম বলছিলা, বাবাকে বলবো আপনি তো এরকম বলেছিলেন, তখন বলে এটা কোনো কাজ হবে না, সে স্বীকারই করবে না। কারণটা হচ্ছে হি অলরেডি গন ইনটু আ নেগেটিভ ফ্রেমওয়ার্ক। So it's not only with professional, it's with personal, strongly intimate person, with your friends, with your parents, with your wife, with your children, with your relatives, with your community. তুমি যদি মানুষকে প্রথমে নেগেটিভ ফ্রেম, তোমার ক্লোজেস্ট পিপলরা তোমাকে অপোজ করবে কিন্তু, and that's going to happen. Why does it happen? Because people are good, people are bad, people are not rational, no, nothing like that. People are just people, and this is human psychology. And whether you like it or not, you have to accept human psychology as it is and proceed from there. So that's the idea. So direct or deductive, সরাসরি বলা, যদি সুন্দর মেসেজ হয়, ভালো, যে তুমি জানো যে মানুষ শুনলেই খুশি হবে, ভাই আপনার বেতন ডবল হয়ে গেছে, এটা কোনো ভূমিকা দরকার নেই, বলে দিলাম। কিন্তু ভাই আপনার বেতন তো বাড়া নেই, আমার বেতন তো বেড়ে গেছে, এটা তো বলা যাবে না সব, বলতো আমার উপরেই খেপে যাবে লোকটা, হ্যাঁ আপনি তো সারাক্ষণ তো এলান বসতে,
আপ্রয়োজন তো বাড়বেই, এরকম বলে দিতে পারো। সো and how you put the message is direct or indirect depends upon what the message is. এখানে direct or direct value. When you think the receiver will have a favorable approach or neutral reaction to your message, তুমি directly বলে দিতে পারো কথাটা। Begin with the main idea, সবচেয়ে ভালো জিনিসটি আগে বলে দিলা, with the main idea or best news. After opening, তারপরে তুমি জিনিসটাকে এক্সপ্লেইন করলা, তুমি প্রমোশন দিলা, তার নতুন কাজ কি হবে, আগে বলে প্রমোশন পাইছো, বেতনও বাড়বে, নতুন স্কেলে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে তার তো কাজটা এই পজিশন সে পেয়েছে, তাই কি কি কাজ করতে হবে, এবং এই প্রমোশনটাকে তার দিলাম, কিন্তু তার কিছু ফর্মালিটিস আছে, প্রসিজার আছে, সেটাকেও তার ফুলফিল করতে হবে। দিজ আর অল নেসেসারি এক্সপ্লেনেটরি ডিটেলস ইন ওয়ান অর সেভারাল প্যারাগ্রাফস, which is থার্ড বুলেট পয়েন্ট। তারপরে এন্ড উইথ, এগুলো কিন্তু আমি অফিসিয়ালি মুখেও বলতে পারো, চিঠিতেও দিতে পারো, ইমেলেও দিতে পারো, হোয়াটসঅ্যাপেও দিতে পারো, এনিওয়্যার। সো ইটস নট অনলি টকিং, ইট মাইট বি অলসো এ মেসেজ। এন্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেন্ডলি ক্লোজিং। আচ্ছা, তাহলে টু সিচুয়েশনস when ডাইরেক্ট অ্যাপ্রোচ ইউজ, ডাইরেক্ট রিকোয়েস্ট, গুড নিউজ। ভালো নিউজ দিলে তুমি সাথে সাথেই বলে দিতে পারো। হ্যাঁ, ডাইরেক্ট রিকোয়েস্ট হচ্ছে আমি রিকোয়েস্ট করব, কিন্তু রিকোয়েস্টটা এমন যে আমি জানি যে মোটামুটি রিকোয়েস্টটা শুনলে, রিকোয়েস্ট করলেও এটা আমার জন্য করেও দিব, খুশি হবে, এটার জন্য কোনো কঠিন কিছু না, সিম্পল, এবং এই ধরনের কাজও করতে চায়, তখন তুমি তাকে ডাইরেক্ট রিকোয়েস্ট করে দিবা। আচ্ছা, এবার ইনডাইরেক্ট অর ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, এটা হচ্ছে পারসুয়েসিভ ব্যাড নিউজ। ভাই তোমার তো প্রমোশন হয় না, বা আসলে আমরা চাকরিতে 100 জন অ্যাপ্লাই করছিল, 5 জনকে নিছি, নিয়ম হচ্ছে যে কোনো প্রফেশনাল কোম্পানি বাকি 95 জনকেও চিঠি লাগে, তার লিখতে হবে কি যে ভাই তোমার চাকরি হয় না। এটা প্রথমে লেখে না, প্রথমে কি লেখে, বিদেশ থেকে অ্যাডমিশন লেটার আসলে যে ভাই তুমি তো খুবই ভালো, তোমার রেজাল্টও খুব ভালো ছিল, ইন্টারভিউ খুব ভালো হয়েছে, আমরা তো 1000 জন 5000 জনের মধ্যে 100 জনকে নিয়েছিলাম, তার মধ্যে সবাই খুব ভালো ছিল। এবং বাস্তবে অনেক সময় এরকম হয়, এমন যে এটা যে কথা কথা তা না, ওই চুজ করা ডিফিকাল্ট, একজন একভাবে ভালো, আরেকজন আরেকভাবে ভালো, এখন নিবে কাকে? তো যদি ধরে নিচ্ছি যে ইটস এ ফেয়ার ট্রিটমেন্ট, তাহলে সবাই কিন্তু নিতে পারবে না, 5 জনকেই নিতে হবে। সুতরাং খুব ভালো হলেও অন্যদেরকে রিফিউজ করতে হবে। সেটা রিফিউজ করার জন্য আগে একটা, প্রথমেই রিফিউজ করে না, কারণ সবাই জানে যে সরাসরি মানুষকে রিফিউজ করলে মানুষ মনে কষ্ট পায়, কারণ আজকে তাকে নিচ্ছে না, পরবর্তী সে হয়তো অন্য একটা কোম্পানিতে গিয়ে সেই কোম্পানির বস হয়ে গিয়ে দেখা যাবে ওই কোম্পানিতেই আমার অনেক কাজ দরকার, এবং ওই যদি মনে রাখে যে এই তুমি তো আমাকে নিছিলা না, এখন আমি তোমাকে দেখাচ্ছি কত ধানে কত চাল। হ্যাঁ, এটা আমাদের মধ্যে হইতেই পারে একটা সাইকোলজি, এই সাইকোলজিটা যিনি ডেভেলপ না করে, এই জন্য যে কোনো কোম্পানি ভালো ভালো লং টার্ম অ্যাপ্রোচ নেয়, যে কোনো লোকই ভবিষ্যতে আমার জন্য প্রয়োজনীয় হয়ে দেখা দিতে পারে। সো ইউ ডিনাই ব্যাড নিউজ, তুমি দিবা, রিকোয়েস্ট তুমি ডিনাই করবা খুব সাবধানে। হ্যাঁ, তুমি প্রথমে ভালো ভালো কথা বলবা, এই করো, তারপরে আস্তে ধীরে খারাপ সংবাদটা, যেটা আমরা বাস্তবেও করি, কোনো খারাপ সংবাদ যদি থাকে, খুব সিরিয়াসলি খাও, খুব অসুস্থতা, মৃত্যু, এগুলো আমরা প্রথমে বলি না, আমরা জিনিসটাকে আস্তে আস্তে বলি, যে না খুব অসুস্থ হয়েছে, তারপরে আরেকটা বলি, তারপরে আরেকটা বলি, যাতে মানুষের মনটা এভাবে তৈরি হয়ে নেয় এই খারাপ সংবাদটাকে অ্যাকসেপ্ট করার জন্য। সো দ্যাটস দ্য আইডিয়া। সো পারসুয়েসিভ রিকোয়েস্ট, যদি এমন একটা কথা বলতে হয় যেটা আসলে তার জন্য করা খুবই কঠিন, সে পারবে কিন্তু অনেক কষ্ট করতে হবে আমার এই অনুরোধটা রাখতে হলে, তখনও প্রথমে অনেক ভালো ভালো কথা বলে তার মাইন্ডটাকে রাইট ফ্রেমে, পজিটিভ ফ্রেমে নিয়ে, তোমার বাবা মাকেও যদি তুমি বলো, এমন একটা কথা বলো যে বাবা আমি এই কাজটা করতে চাই, বাবা আমি এই কাজটা করতে চাই, তুমি জানো মা এটা একেবারেই পছন্দ করে না, কিন্তু দিতে পারে, কিন্তু পছন্দ করে না, তারপরেও তোমার যদি খুব ইচ্ছা থাকে হয়তো তোমাকে দিতে পারে, তখন তোমাকে জিনিসটাকে আস্তে 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 তোমার জিনিসটাকে দাঁড়া করাইতে হবে। দ্যাটস আ পারসুয়েসিভ রিকোয়েস্ট। সো দ্যাটস দ্য আইডিয়া, এটা পড়ে নিবা। বিগিনিং এন্ড এন্ডিং, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি রিসেন্টলি একটা রিপোর্টে করছিলাম, ভিতরে অনেক ভালো ভালো কথা লিখছে, এটা মেজর একটা রিপোর্ট, বাংলাদেশের একটা মেজর মেগা প্রজেক্টে, কিন্তু কনক্লুশনটা এমন ভাবে দিছে, এটা আমার কাছে, এটা বিদেশিদের দিয়ে আমরা করাচ্ছি, কিন্তু আমরা এটাকে বোর্ড থেকে চেক করতেছি। আই থট দ্য কনক্লুশন ওয়াজ হরেবল। সামনে ভালো, ওই মানে লোকটা ইচ্ছা করে ভালো ভালো কথাগুলো লিখে এমন একটা কনক্লুশন, যেটা আমার কাছে মনে হয় আমাদের দেশের জন্য ভালো না। আমি ইট ডাজন্ট ম্যাটার তুমি ভিতরে কি কি দাও, তোমার কনক্লুশনে হয়ে দিলে চলবে না, তুমি আমরা যেভাবে বলছি সেভাবে দিতে হবে। বিকজ বিগিন লোক, অনেক বেশিরভাগ লোক রিপোর্টের প্রথমটা পড়ে আর শেষটা পড়ে, মাঝখানে একটা ভালো মতো পড়ে না, বোঝেও না, পড়লেও বোঝে না। ফাইনালি আমি স্বল্প কথায়, সিম্পল কথায়, প্রথম এবং শেষে যা বলছি সেটাই পড়ে, এবং এই ব্যাপারে তোমাকে তোমার বিগিনিংস এন্ড এন্ডিংস মাস্ট বি টু দি পয়েন্ট, কারেক্ট, ভেরি ক্লিয়ার। এখানে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব বা কনফিউশনের সুযোগ রাখা চলবেই না, কারণ পরবর্তীতে যদি সেই কনফিউশনের সুযোগ নিয়ে অন্য লোকরা অন্য কিছু করে বসে, তারপরে দায়ী দায়িত্ব আমার ঘাড়ে চাপায় যে তুমি তো এভাবে বলছিলে, আমি তো বুঝিনি, আমি তো এটা মনে করছি, তাহলে আমার কিছু বলার থাকবে না। সো দ্যাটস দ্য আইডিয়া। তো প্লেসমেন্ট, মেইন ফেভারেবল আইডিয়াস জেনারেলি প্লেসড এট দি বিগিনিং। ভালো কথাগুলো, ইম্পর্টেন্ট কথাগুলো খুব ক্লিয়ারলি প্রত্যেকটা মেসেজের প্রথমে এবং শেষে, প্রথমে ইন্ট্রোডিউস করা যেতে হবে, শেষে সামারাইজ করতে হবে।
The beginner should get the reader immediately into the opening thought, emphasize reader and focus on positive aspects of your message. আরেকটা হচ্ছে পজিটিভলি মেনটেন করা, কিন্তু সবসময় তুমি যখন বিজনেস প্রসেসের মধ্যে যাবে কোনো নেগেটিভ কথাবার্তা উচ্চারণ করবা না। You must emanate a positive can do. If you cannot do, then why are you a professional? Why are you with me? And I do not want somebody who cannot do something. টাকা দিয়ে তো আমার লাভ নেই। হ্যাঁ, তুমি বলতে পারো আমাকে যে ভাই এটা করলে কিন্তু বিপদ হবে, তাহলে কি করবে? এইটা করো। So there must be always, আমি যদি তোমাকে একটা জিনিস করতে মানাও করি, there was in exchange of that I am giving you a option to do a better thing or as good something in a way it will actually happen. So আমার তোমাকে সেই ধরনের অপশন যদি আমি অফার করার আমার যদি সুযোগ বা ক্ষমতা বা রিসোর্সেস না থাকে, তাহলে ও কেন আমার কাছে আসবে? মানে আই এম টকিং ইন আ প্রফেশনাল পজিশন। আমি যখন তাকে কিছু লিখছি, বলছি আমি তো এটা গল্প করার জন্য লিখছি না, সময় কাটানোর জন্য লিখছি না, আমার ওর মনোরঞ্জনের জন্য লিখছি না। There is an idea, a professional idea. আমি একটা কাজ চাচ্ছি, কাজ করছি। So we're interacting for professional reasons. So the beginner should get the reader immediately into the opening thought, emphasize reader and focus on the positive aspects of your message. Ending or closing of the message should focus on desired action. আমাদের কি করতে হবে, মেইন ব্যাপারটা কি এবং আমাদের কি করতে হবে, এটা একদম পরিষ্কার ভাবে ডেফিনিটিভলি উইদাউট এনি ডাউটস তুমি নিজেই বারবার পর নিজের কাছে ক্লিয়ার হতে হবে, আরো কয়েকজনকে বলাইতে হবে। তো আমার নিজের কাছে আমি তো হয়তো অনেক কিছু জানি একটা জিনিস সম্বন্ধে, অনেক পরিষ্কার, আমি চোখে দেখলে এই একটা কঠিন আইডিয়া, কারণ আমি এত পড়াশোনা করছি। কারণ আমি তোমাকে যদি একটা ডিফিকাল্ট জিনিস দেই, অঙ্কটা আমি হয়তো বড় ইকুয়েশন চোখেই বুঝতে পারছি এটার মানে এটা এটা এরকম চেঞ্জ হলে ওখানে এরকম চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি প্রথম দেখো, আমি নিজেও যদি প্রথম দেখি, আমি তো এটা বুঝতে পারবো না, সেটা তোমার বুঝতে হবে। সুতরাং তোমাকে এটা এমন ভাবে দাঁড়া করাইতে হবে যে নতুন যে পড়ছে সেও জানি মোটামুটি পরিষ্কার ভাবে বুঝতে পারে। তাহলে ending or closing should focus on desired action and leave a sense of goodwill. সে জানি মনে করে যে হ্যাঁ, তুমি তাকে তার ভালোর জন্যই এটা বলছো, তোমার কথা মতো কাজ করলে তার উপকার হবে। এন্ডিং শুড রিইনফোর্স দ্য সেন্ট্রাল পারপাস। শেষে তুমি আসলে যে মেইন যে পারপাস এই পুরো জিনিসটা লিখেছো, এটা হয়তো এক পাতা, আধা পাতা, 2 প্যারাগ্রাফ হইতে পারে, কিন্তু এটা বড় রিপোর্ট না, মেসেজ সাধারণত ছোটই হয়, কিন্তু একদম শেষ 3-4 লাইনটা হইতে হবে যে আমি মেইন যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে কারণে এই জিনিসটা আমি মেসেজ কমিউনিকেট করছি, ওই কথাটা শেষে অবশ্যই থাকতে হবে। শো অ্যাপ্রিসিয়েশন, সব লাস্টে সবসময় থ্যাংক ইউ দিতে হয়, বলতে হয় তোমার সাথে যে আমরা কাজ করছি উই আর ভেরি হ্যাপি এন্ড এভরিথিং, তোমাদের কোঅপারেশনে সে উই অ্যাপ্রিসিয়েট, এবং আমরা আশা করি তোমাদের সাথে তোমরা আমাদের এভাবেই সহযোগিতা করবো, আমরা একসাথে আরো অনেক কাজ করতে পারবো। এই ধরনের, যদি আমি ঠিক যেটা বলছি সেটাই তা না, কিন্তু দ্যাটস দ্য আইডিয়া। ড্রাফটিং, তারপরে তো আমাকে লেখা শুরু করতে হবে। লেখা শুরু ড্রাফট, দ্যাটস আ ড্রাফট। প্রথমে লিখবো যা আছে তাই লিখবো প্রথমে, কিন্তু আমি যখন প্রথমে লিখি আমার লেখা কিন্তু আমি কিন্তু কয়েকবার লিখি যে কোনো মেসেজ, এবং তুমি লাস্ট মেসেজটা পড়লে আমার প্রথম মেসেজ পড়তে বলছে খুব সুন্দর, বেশ ভালো লিখতে পারি, খুব সুন্দর হয়েছে। তোমার যদি প্রথম মেসেজটা পড়তে তুমি দেখতে যে ওটা যে কোনো ভালো কিছুই হয় না, তো 2-3 বার ওটাকে আমি ঠিক করার পর জিনিসটা অনেক সুন্দর হয়ে যায়। সো ইটস অলওয়েজ ইউ হ্যাভ টু একটা প্রথমে একটা লিখতে হয়, যা মনে আসে তাই লিখতে হয়, হ্যাঁ, তারপর ওটাকে ঠিক করতে হয়। সো আফটার কমপ্লিটিং দ্য প্ল্যানিং স্টেপস, গেট দ্য হোল মেসেজ অন পেপার, লিখতে হবে। মাথার মধ্যে হাজার ভালো ভালো আইডিয়া থাকলেও পরে দেখা যাবে সব আইডিয়া আকাশ উড়ে গেছে, পরে কিছু মনেই পড়তেছে না, আমি মাথায় জিনিসটা করার সাথে সাথে জিনিসগুলো লিখে ফেলতে হয়, তারপরে রিভাইজ করতে হয় এটাকে বারবার। ইভ্যালুয়েট কন্টেন্ট, অর্গানাইজেশন, স্টাইল অফ দ্য ড্রাফট। কিছু কিছু জিনিস তোমাকে প্রশ্ন করতে হবে রিভিশন করার সময়, তাহলে তুমি তোমার মেসেজটা ঠিক হবে। ডাজ মেসেজ, এটা কি পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে কিনা আমি যা বলছি, ডাজ মেসেজ অ্যাকমপ্লিশ পারপাস, ইজ দ্য অর্গানাইজেশনাল প্ল্যান এফেক্টিভ। আমি ঠিক যেভাবে দ্বারা করে ভালো জিনিস, ইনডাক্টিভ অর ইনডাইরেক্ট, ডাইরেক্ট কিভাবে মেসেজটা হওয়ার কথা ছিল সেভাবে হয়েছে কিনা, এগুলো পরিষ্কার দেখতে হবে। আর পয়েন্ট সাপোর্টেড বাই অ্যাডিকুয়েট ম্যাটেরিয়াল, আমার ফ্যাক্টস, ফিগার্স, এভিডেন্স আছে কিনা, ল্যাঙ্গুয়েজ, ভাষা ঠিক হয়েছে কিনা, কমপ্লিট, concise, seven C's of effective communication. Considerate, concrete, clear, courteous. প্রত্যেকটা জিনিসের বেলায় এটা ফুলফিল করছে কিনা রিকোয়ারমেন্টস গুলো, এটা দেখতে হবে। একই ধরনের একঘেয়ে কিনা লেখাটা, ইজ দ্যার ভ্যারাইটি ইন স্টাইল, একঘেয়ে লেখা মানুষ পছন্দ করে, বিরক্ত হয়ে যায়। ডিলিট আননেসেসারি মেটেরিয়াল, আননেসেসারি জিনিস, এগুলো আমার প্রফেশনালি আমি যদি আননেসেসারি জিনিস লিখি তাহলে লোকজন ভাববে যে এ আসলে ভালো মতো কিছুই জানে না, অযথা কথাবার্তা বলে বেশি বকবক করে, তোমার কিন্তু প্রফেশনাল রেপুটেশন ভালো হবে না। ইফ ইউ আর ভেরি টু দি পয়েন্ট, বাট যেটা দরকার সেটা বলো, যেটা দরকার সেটাও যদি না বলো, টু দি পয়েন্ট হয় তো মনে করবে অল্প কথা বলবো কিন্তু আসল কথাগুলোই বললাম না, তাহলেও কিন্তু দিস ইজ অ্যান আর্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু রাইট অর স্পিক প্রপারলি, এফেক্টিভলি ইন এ বিজনেস সিনারিও। তোমাকে যেটা বলার দরকার সেটা বলতে হবে, কিন্তু অতিরিক্ত কথা বলাটা একেবারেই উচিত না, কারণ লোক তোমাকে বাঁচাল হবে, তোমাকে প্রফেশনাল ভাবে না। তো কম্পোজিং দ্য মেসেজ, এডিট করতে হবে।
সেন্টেন্স গুলো ঠিক হচ্ছে কিনা, সাউন্ড কারেক্ট, গ্রামার, স্পেলিং, পাংচুয়েশন, এগুলো তো স্পেল চেক গ্রামার চেক করে দেখতে পারো এফেক্টিভ কিনা। প্রুফ রিডিং যেটা তোমার এই ইয়ে ধরতে পারবে না, হ্যাঁ ছোটখাটো অনেক ভুল থাকে, সেগুলো চেক করে বারবার চেক করে ঠিক করতে হবে। তারপরেও ভুল থাকবে, কিন্তু at the end of the day you will be able to get it done. আচ্ছা, এখন এই তো আমাদের সময় কত গেল? 7:40। তো এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, আমি আবার ক্লাস টেস্ট নিব ইনশাল্লাহ, হয়তো আমি তো জানাই দিব। আমাদের এই কমিউনিকেশন আর ম্যাক্সিমাম 1 সপ্তাহ, খুব বেশি হলে 1.5 সপ্তাহ চলবে, মানে এই বুধবার তারপরে আমাদের শেষ হয়ে যাবে। যেটা করার কমিউনিকেশনের লেকচার আমরা করব না, তারপরে আমরা ধরবো প্রফেশনাল প্র্যাকটিসেস এর কিছু অংশ, যেটা তোমাদের প্রফেসর ইশতিয়াক আহমেদও করাবে, আমিও কিছু অংশ করাবো, সেটা ধরবো। এই সো এনি কোয়েশ্চেনস? আচ্ছা, আমি প্রথমে একটু একটা জিনিস, তোমাদের যারা ক্লাস ক্যাপ্টেন আছো বা যারা কি বলতে পারো, আজকে কি সবাই আমার যারা অ্যাটেন্ড করছো, এমনকি তোমাদের কোনো বন্ধু বান্ধব আছে যেহেতু কোনো কারণে ঢুকতে পারে নাই জুমে, এমন কি কেউ আছে? হ্যালো, সামবডি, মিফতা, কি মিফতা কি আছো? হ্যালো মিফতা, কেউ কি আছো? শরীফুল, স্যার কি আমার কোনো প্রশ্ন আছে কারো? ফাহিম, জাসিয়া, এনিথিং? মানে আজকে কেউ কি ঢুকতে পারে নাই এমন কি হয়েছে তোমার জানা মতে? নো স্যার, এখন এরকম প্রবলেম হচ্ছে না। আচ্ছা, তোমরা কি মানে আজকে যা স্ক্রিন ভালো মতো দেখতে পেয়েছো? আমার কথা পরিষ্কারভাবে বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। সবই ঠিক ছিল। কোনো সমস্যা ছিল? নো স্যার। আচ্ছা, ওকে ফাইন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে টিমসরাও দ্বারা করাই ফেলবো, এবং আমি লেকচার নোটটা টিমসে দিয়ে দিব ইনশাল্লাহ, শেয়ার করে দিব খুব তাড়াতাড়ি। আমি অ্যাকচুয়ালি কমিউনিকেশনের আবার সব, হয়তো অনেকগুলোই শেয়ার করা আছে, আমি আবার সবগুলো ইয়ে করবো। তো ইনশাল্লাহ আমাদের বুধবারে আবার ক্লাস হবে, এবং বাই this Monday I think we will actually review, probably make a small review of all our communication lecture notes, and then take another quiz on the communication, and that's the end of it. তারপর আমরা চলে যাব প্রফেশনাল প্র্যাকটিস। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, I will end my lecture here. Thank you. থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। Welcome. Recording stop.